আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু english.com। আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। এর পূর্বের পর্বে আমরা টেন্স নিয়ে বেশ কিছু কথা বলেছি, টেন্স কাকে বলে, কত প্রকার ও কি কি, এবং প্রত্যেক প্রকারের ভাগ সম্পর্কে শুনেছি। এবং আজকের পার্টে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে একটা বিস্তর আলোচনা করব। তো আশা করব যে তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে। তো চলো শুরু করা যাক। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণভাবে বর্তমানে অনির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পন্ন হওয়াকেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। অর্থাৎ কি, বর্তমানে আমার কোনো একটা কাজ হবে, বর্তমানে কোনো একটা কাজ হবে, সেটা একটা অনির্দিষ্ট সময়, আমি একটু পরেও করতে পারি, আমি যখনই করবো তখনই তো আমার বর্তমান। তো অনির্দিষ্ট সময় যখন আমার কাজটা সম্পন্ন হবে সেটাই হচ্ছে আমার কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন ধরো, আই ইট রাইস, আমি ভাত খাই। ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো। হি রিডস আ বুক, সে বই পড়ে। যখন হচ্ছে কি আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমরা জানি ভার্বের ক্ষেত্রে এস অথবা ইএস যুক্ত হয়। যেমন এখানে দেখো, আই এর সাথে কিন্তু ইট হচ্ছে আমাদের ভার্ব। এখানে ইট কি আমার ভার্ব, ইটের সাথে কিন্তু কিছু যুক্ত হয়নি। কেন হয়নি? কারণ আই হচ্ছে আমাদের ফার্স্ট পারসন। সেকেন্ড ভাবে দেখো, ইউ প্লে ফুটবল, প্লে হচ্ছে আমার ভার্ব, প্লের সাথে কিছু যুক্ত হয়েছে? হয়নি। এস বাই এস কিছুই আসেনি, কারণ কি ইউ হচ্ছে আমার সেকেন্ড পারসন। এবং হি রিডস আ বুক, এখানে দেখো রিডটা আমার ভার্ব, এর সাথে একটা এস যুক্ত হয়েছে এক্সট্রা করে, কারণ এটা হচ্ছে আমার কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই। তো আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছো। এখন আসো আমরা স্ট্রাকচারে আসি। মূলত আমাদের বেশ প্রবলেম গুলোই শুরু হয় স্ট্রাকচার থেকে। স্ট্রাকচার গুলো আমরা মনে রাখতে পারি না। আমি এর আগেরটাও বলেছি যে আমরা একটু সিকোয়েন্স মেনটেন করার চেষ্টা করব, মানে পর 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 মনে রাখার চেষ্টা করব। তাহলে হবে কি, যে আমরা যখন বুঝবো ইনডিফিনিট এই স্ট্রাকচার, কন্টিনিউয়াস এই স্ট্রাকচার, তারপর পারফেক্ট এই স্ট্রাকচার, পারফেক্ট কন্টিনিউয়াস এই স্ট্রাকচার, খুব একটা যে অমিল তা নেই। দু একটা জায়গা হয়তো অক্সিলারি ভার্বগুলো একটু চেঞ্জ হয়। তো এই জিনিসটা যখন তুমি পরপর মনে রাখবে, দেখবে যে তোমার ব্রেনে অটোমেটিকলি আসছে। আর অবভিয়াসলি আমাদের প্র্যাকটিস তো লাগবে। আচ্ছা আসো, তো গঠন প্রণালী কি? স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস মূল ভার্ব, এটা অ্যাফার্মেটিভের ক্ষেত্রে, অর্থাৎ হ্যাঁ বোধকের ক্ষেত্রে কিন্তু এই স্ট্রাকচার। হ্যাঁ বোধক, না বোধক আমি কোনো কথা বলছি না, হ্যাঁ বোধক কথা বলছি। সেক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বি ওয়ান, অবজেক্ট এবং আর কিছু নেই। এখন আমি একটু কথা বলি, সেটা হচ্ছে আমরা নর্মালি কথা তিন ধরনের বলে থাকি, আরো অনেক ধরনের কথা বলি। নর্মালি আমরা তিন ধরনের কথা বলি: হ্যাঁ বোধক, না বোধক এবং প্রশ্নবোধক। আমি তোমাকে কিছু একটা হ্যাঁ করছি, কিছু একটা না করছি, আর কিছু একটা প্রশ্ন করছি। তো সচরাচর আমি তিন ধরনের স্ট্রাকচারই রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক স্ট্রাকচার পড়বো, নেগেটিভ মানে না বোধক স্ট্রাকচার পড়বো, ইন্টারোগেটিভ মানে যখন আমি প্রশ্ন করবো তখন কি ধরনের স্ট্রাকচার আসবে সেটা নিয়ে আলোচনা করবো। এর আগে আমি একটু বলে রাখি, আমাদের স্টুডেন্টদের বেশ কিছু প্রবলেম হয়, সেটা হচ্ছে V1, V2 এবং V3 তে। ঠিক আছে, তাদের ক্ষেত্রে V1 V2 টা খুবই ইজি হলেও V3 তে গিয়ে তারা একটু প্রবলেম করে ফেলে। যেমন ধরো, V1 এর নাম হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম। কি ফর্ম? প্রেজেন্ট ফর্ম। V2 কি আমাদের? V2 হচ্ছে আমাদের পাস্ট ফর্ম। কি ফর্ম? পাস্ট ফর্ম। আর V3 কি আমাদের? পাস্ট পার্টিসিপল ফর্ম। ক্লিয়ার? আমার অনেক স্টুডেন্ট আছে যারা একটু কনফিউজড হয়ে যায় এবং তারা পাস্ট পার্টিসিপলের জায়গায় বেসিক্যালি বলে ফেলে ফিউচার ফর্ম। কারণ যে প্রেজেন্ট পাস্ট আসছে তার মানে ফিউচার আসবে, আসলে না। এটা নাম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, তো আমরা যখন ইনডিফিনিট নিয়ে কাজ করবো অর্থাৎ প্রেজেন্ট নিয়ে কাজ করবো, আমরা বেসিক্যালি কাজ করব এটা নিয়ে, আর এক জায়গায় খালি কাজ করবো এটা নিয়ে। সেকেন্ডের কোনো কাজ আমার আসবে না। আচ্ছা, ঠিক আছে। তো আসো আমরা হচ্ছে গিয়ে আমাদের স্ট্রাকচারে চলে যাই। স্ট্রাকচারে কি বলেছি দেখো, সেটা হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে যখন আমি অ্যাফার্মেটিভ নিয়ে কাজ করব, সাবজেক্ট ইউজ করব, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব অর্থাৎ V1 এবং অবজেক্ট ইউজ করব। যেমন দেখো, উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বসবাস করি। এখানে উই হচ্ছে আমার সাবজেক্ট, লিভ মানে কি আমাদের বাস করা, এটাই আমাদের কাজ। ঠিক আছে, এটাই ভার্ব। সেক্ষেত্রে আমরা কোনটা ইউজ করেছি? V1টা ইউজ করেছি। ক্লিয়ার? এবং পরবর্তীতে দেখো, হি নোজ মি, হি নোজ মি। এইখানে দেখো, হিটা কি আমার থার্ড পারসন না? থার্ড পারসন, এন্ড এটা কি বলতো আমাদের? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই আমার এই ভার্ব যে নো আছে এটার সাথে আমার একটা করে এস যুক্ত হয়েছে। হি নোজ মি।
নর্মালি ফার্স্ট সেকেন্ড এবং থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে আমরা কোনো কিছু চেঞ্জ করব না, ভার্ব ওয়ান ভার্ব ওয়ান থাকবে। কিন্তু যখন আমি এই জিনিসটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আসবে তখনই এস অথবা ইএস যুক্ত হবে। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। এবার আসো আমরা হচ্ছে অ্যাফার্মেটিভ এটা তো দেখে ফেললাম, এবার আসো নেগেটিভ এটা দেখি। অ্যাফার্মেটিভ নেগেটিভে খুব একটা বিস্তর পার্থক্য নেই, তবে কিছুটা তো পার্থক্য অবশ্যই থাকবে, না হলে তো হতো না। আচ্ছা আসো, সেটা হচ্ছে আমরা যখন এটা করব সেক্ষেত্রে আমরা কি করব, নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্টের মাঝখানে অর্থাৎ সাবজেক্ট আর ভার্বের মাঝখানে আমরা একটা পার্ট নিয়ে আসবো, একটা হচ্ছে ডু নট অথবা ডাজ। ঠিক আছে, আমাদের কোনো অক্সিলারি ভার্ব নেই। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্বের মাত্র তিনটা ফর্ম, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কিন্তু যখন আমরা নটটাকে নিয়ে আসবো, না বোধক কোনো কথা নিয়ে আসবো, সেক্ষেত্রে তো আমাদের কিছু একটা ইউজ করতে হবে। সেই জন্য আমরা ইউজ করবো কি ডু অথবা ডাজ। এখন আমাকে অনেকেই কোশ্চেন করবা যে মিস ডু কখন বসাবো, ডাজ কখন বসাবো? সিম্পল ট্রিক, যখন দেখবা তোমার ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়েছে তখন আর কারোর দিকে তাকাবো না, আমরা ডিরেক্টলি ডাজকে নিয়ে আসবো। কাকে নিয়ে আসবো? ডাজকে নিয়ে আসবো। কিন্তু যখন দেখবো যে আমার এক্স্যাক্টলি ভার্ব ভি1ই আছে এবং কোনো ধরনের চেঞ্জ হয়নি, সেক্ষেত্রে আমরা কাকে নিয়ে আসবো? ডুকে নিয়ে আসবো। ক্লিয়ার? অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন প্লুরালের বেলায় আমরা নিয়ে আসবো কাকে? ডুকে। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা নিয়ে আসবো কাকে? ডাজকে। আশা করছি ক্লিয়ার। আসো দেখো, উই ডু নট লিভ ইন বাংলাদেশ, এইখানে উই এর সাথে ডু নট কেন বসলো? কারণ উই হচ্ছে আমার কি বলতো, ফার্স্ট পার্সন, এবং ভার্বের সাথে এস বা ইএস ছিল না, দ্যাটস ওয়াই আমরা কাকে নিয়ে আসছি? ডু নট কে নিয়ে আসছি। ক্লিয়ার? এবং যখন হচ্ছে কি আমরা নো মিটা কি করছিলাম, ওটা ছিল হি নোজ মি, অর্থাৎ ভার্বের সাথে আমরা কি ছিল? এস ছিল, দ্যাটস ওয়াই আমি এখানে ডাজ কে নিয়ে আসছি। যদি আমার ভার্বের সাথে এস বা ইএস না থাকতো সেক্ষেত্রে আমি কাকে নিয়ে আসতাম? ডু কে নিয়ে আসতাম। যেহেতু আমার ভার্বের সাথে এস ছিল, দ্যাটস ওয়াই আমি কাকে নিয়ে আসি? ডাজ কে নিয়ে আসছি। ঠিক আছে, তো এইখানে আবার ভাইবো না যে এখানে এস আছে, এখানে কোনো এস নাই, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এই জিনিসটা করেছিলাম। ওকে, আশা করছি এই জিনিসটা ক্লিয়ার। তো অর্থাৎ আমরা সবই সেম রাখবো, শুধুমাত্র এক্সট্রা করে ডু অথবা ডাজকে নিয়ে আসবো, বা শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলারের বেলায় আমরা ডাজকে ইউজ করব, আর বাকি সব ক্ষেত্রে আমরা ডুকে ইউজ করবো। এবং আসো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে কি, আমরা প্রশ্ন করব। এখন প্রশ্নের ক্ষেত্রেও সেম, আমাদের যেহেতু অক্সিলারি ভার্ব নেই, ডু অথবা ডাজকে আমাদের নিয়ে আসতে হবে, এবং তারপরে সাবজেক্ট থাকবে, ভার্ব, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে এবং অবজেক্ট থাকবে। এবং অবশ্যই 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 প্রশ্নবোধকের ক্ষেত্রে কোন চিহ্নটা রাখা একদম ইম্পর্টেন্ট, একদম জরুরি, রাখতেই হবে, সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক। কোয়েশ্চেন মার্ক না থাকা মানে তোমার প্রশ্নবোধক হচ্ছে কিনা এটা একটা কনফিউশন চলে আসবে। যেমন দেখো, ডু উই লিভ ইন বাংলাদেশ, সেম ভাবে ফার্স্ট পার্সন ছিল এবং ভার্বের সাথে কিছুই ছিল না, দ্যাটস ওয়াই আমরা কাকে নিয়ে আসছি? ডুকে নিয়ে আসছি। এবং যেহেতু আমাদের ওইখানে ভার্বের সাথে এস ছিল, দ্যাটস ওয়াই আমরা কাকে নিয়ে আসছি? ডাজকে নিয়ে আসছি। আশা করছি এতটুকু পর্যন্ত আমাদের স্ট্রাকচারটা ক্লিয়ার। এবং স্ট্রাকচারটা নর্মাল স্ট্রাকচার, একদম ইজি, একদম, হ্যাঁ মানে স্ট্রেস স্ট্রেস নেওয়ার কিছুই নেই, আমরা নর্মাল ভাবে মনে রাখবো। সেটা হচ্ছে স্ট্রাকচারটা কি, ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভি1, অবজেক্ট, দ্যাটস ইট। খালি যখন আমরা নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করব, নেগেটিভের ক্ষেত্রে আমরা ডু অথবা ডাজ এর সাথে নটটাকে নিয়ে আসবো, এবং যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন কি করব, একদম শুরুতে অর্থাৎ সাবজেক্টের শুরুতে ডু অথবা ডাজকে নিয়ে আসবো, দ্যাটস ইট, আর কোনো প্রবলেম নেই। ওকে, এখন আমরা কিছু নোট দেখব। নোটটা কি? নোটটার মাধ্যমে আমরা বিভিন্ন শর্ত দেখব যেগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন দেখো, ফার্স্ট নোটটা কি আছে, চিরন্তন সত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। অর্থাৎ চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, ঐতিহাসিক সত্য, বৈজ্ঞানিক সত্য, এইসব যাই বোঝাবে সেটাই কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইউনিভার্সাল ট্রুথ মানে যাই হবে, যেটা আসলে সত্য, সারা জীবনের জন্য সত্য, তোমার আমার জন্য সত্য, সারা পৃথিবীর জন্য সত্য, এবং হচ্ছে যেটা আমাদের অভ্যাসগত কর্ম, যেমন না হচ্ছে গিয়ে ধরো ভাত খাওয়া আমাদের অভ্যাসগত কর্ম, তারপর হচ্ছে কেউ রিক্সা চালায় সেটা তার অভ্যাসগত কর্ম, কেউ হচ্ছে যেমন আমরা টিচার, আমরা পড়াই, সেটা আমাদের অভ্যাসগত কর্ম। অর্থাৎ চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, ঐতিহাসিক সত্য এবং বৈজ্ঞানিক সত্য, যেটা বিজ্ঞানীরা প্রমাণ করেছেন এবং সে যেটা সত্য হয়েছে,
সেটা আমাদের কি হবে, সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ক্লিয়ার? তো সেটা সবসময় আমাদের কিসে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটা কখনো কোনোদিন এটা কি চেঞ্জ হবে? এটা কোনোদিন চেঞ্জ হবে না, এটা সারা জীবনের জন্য সত্য যে তোমাকে আমাকে একদিন না একদিন মরতেই হবে। এই পুরো মানব জাতিকে একদিন না একদিন মরতে হবে, সেটা কি আমাদের সত্য, ইউনিভার্সাল ট্রুথ। সেই ক্ষেত্রে ম্যান ইজ মর্টাল। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা আমাদের সত্য। এবং অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এগুলো কোনো দিন চেঞ্জ হবে না, কোনো অবস্থাতেই চেঞ্জ হবে না, পৃথিবীর কোনো কিছুতেই পরিস্থিতিতে এগুলো চেঞ্জ হবে না। দ্যাটস ওয়াই এগুলো সারা জীবনের জন্য কি একটা ইউনিভার্সাল ট্রুথ। অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, বৈজ্ঞানিক সত্য, তারপর ঐতিহাসিক সত্য। এগুলোর ক্ষেত্রে আমরা সবসময় কাকে ইউজ করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইউজ করব। আসো এরপর আসো আমরা পরেরটাই যাই। মনে রেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়, যেটা আমি একটু আগেই তোমাদের সাথে ক্লিয়ার করেছি। অর্থাৎ আমাদের সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, আমরা একটু আগে দেখেওছি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছিল বলে আমাদের ভার্বের সাথে এক্সট্রা করে এস অথবা ইএস আমরা যুক্ত করেছিলাম। যেমন হি নোজ মি, নো এর সাথে এস যুক্ত করেছিলাম কারণ হি কি ছিল আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই। যেমন দেখো, রাহিম গোজ টু স্কুল, এখানে রাহিম কি আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এই যে গো আমার ভার্বের সাথে একটা ইএস যুক্ত হয়েছে। সেম ভাবে শি গোজ টু স্কুল, শি আমার কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই গো এর সাথে একটা ইএস যুক্ত হয়েছে। আশা করছি তোমরা এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার আছো, ঠিক আছে? এই জিনিসটা আমাদের পার্সনের ক্ষেত্রে আমরা বুঝিয়েছিলাম, আশা করছি ক্লিয়ার। এবার আসো প্রশ্নবোধক বাক্য তৈরি করতে। আমরা একটু আগে বলেছিলাম, আমরা দেখেছিলাম আমাদের স্ট্রাকচারে দেখেছিলাম, তবু আমি নোটসে আলাদা করে নিয়ে আসছি, দ্যাটস ওয়াই তোমাদের মাথায় একটু জেনে ভালো মতন এটা ঢুকে যায়। যেমন দেখো, প্রশ্নবোধক বাক্য তৈরি করতে সাবজেক্টের পূর্বে ডু অথবা ডাজ বসাতে হয় এবং ভার্বের সাথে এস অথবা ইএস থাকলে সেটা কি বসবে না এবং সেটা কি করবো, আমরা উঠিয়ে দিব। ক্লিয়ার? যেমন ধরো, ডাজ শি গো টু স্কুল, নর্মালি এই বাক্যটা কি ছিল বলতো? শি গোজ টু স্কুল, শি গোজ টু স্কুল। ওকে, নর্মালি এই বাক্যটা কি ছিল, শি গোজ টু স্কুল। যখন আমি এটাকে প্রশ্ন করছি, তখন এই যে ইএস এর কারণে আমার তো অলরেডি ডাজ চলে আসছে, বুঝতে পারছো? ইএস এর কারণে অলরেডি আমার ডাস চলে এসেছে, তখন আর এই ইএসটা থাকবে না, তখন শুধুমাত্র আমরা কাকে বসাবো, গোকে বসাবো। ক্লিয়ার? সেম ভাবে এখানে দেখো, দে নর্মালি যে বাক্যটা, যেটা অ্যাফার্মেটিভ বাক্য, সেটা কিভাবে হতো, দে ড্রিঙ্ক টি। ঠিক আছে, কিন্তু যখন আমি এটা করেছি তখন আমরা কি আনবো, ডু না ডাজ আনবো? দেখো, নর্মাল জিনিস, ড্রিঙ্কের সাথে কি কোথাও আমার এস অথবা ইএস যুক্ত আছে? কিছু আছে? নেই। দ্যাটস ওয়াই আমরা কাকে নিয়ে আসবো, ডুকে নিয়ে আসবো। কোনো চিন্তা নেই এখানে, কোনো কিছু উঠানো নামানোর কিছুই নেই, কারণ আমার ভার্ব একদম সিম্পলি আছে, ভিউয়ারে আছে। দ্যাটস ওয়াই আমরা কোনো কিছু চেঞ্জও করবো না, কোনো কিছু অ্যাডও করবো না, কোনো কিছু করবো না, শুধুমাত্র ডুকে নিয়ে আসবো। আশা করছি বুঝতে পারছো। এবং লাস্টেরটা দেখো, না বোধক বাক্য, যেটা আমার নেগেটিভ বাক্য। সেক্ষেত্রে কি হয়েছে, আমরা নাবোধক বাক্যের ক্ষেত্রে কি করেছি, নাবোধক বাক্য তৈরি করতে সাবজেক্টের পরে আমরা হয় ডু নট বসাবো, না হলে আমরা কাকে বসাবো, না হলে আমরা ডাজ নট বসাবো। এবং ভার্বের সাথে সেম ভাবে, ভার্বের সাথে যদি এস থাকে উঠিয়ে দিব, ইএস থাকলে তাও উঠাই। ক্লিয়ার? যেমন দেখো, নাবিদ প্লেস ফুটবল, এইখানে দেখো নাবিদ কি আমার থার্ড পারসন একটা কি নাম্বার, সিঙ্গুলার নাম্বার, এর সাথে কি ভার্বের সাথে এস আছে। দ্যাটস ওয়াই আমরা যখন চেঞ্জ করবো, এটাকে নেগেটিভে নিয়ে যাব, তখন নাবিদের পরে ডাজ নিয়ে আসবো এবং নট তো থাকবে। প্লের সাথে কোনো এস কি আছে, এস আছে নাই, এটা কি তুলে দেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই এটা কি, নাবিদ ডাজ নট প্লে ফুটবল। ক্লিয়ার? তারপরটা দেখো, শি মেক্স টি, এই যে মেকের পরে এস আছে,
মেকের পরে কি আছে, এস আছে। কেন? কারণ সেটা হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই আমরা কি নিয়ে আসছি, ডাস কে নিয়ে আসছি। কিন্তু দেখো উই প্লে ক্রিকেট, উই প্লে ক্রিকেট, এখানে দেখো প্লে এর সাথে এস অথবা ইয়েস কিছু আছে নাই, দ্যাটস আমরা কাকে নিয়ে আসছি, ডুকে নিয়ে আসছি। কাকে নিয়ে আসছি, ডুকে নিয়ে আসছি। ক্লিয়ার? তো দেখো এই জিনিসগুলো খুবই ইজি এবং অ্যাপ্লাই করাটাও খুবই ইজি, খালি এইখানে একটু প্রবলেম হয় কি, থার্ড পারসন সিঙ্গুলার আর প্লুরাল নাম্বারে। সিঙ্গুলার নাম্বার হলে সবসময় কি হবে, একটা এস বাই এস যুক্ত করবো আমি ভার্বের সাথে। আর যদি সিঙ্গুলার না হয়, প্লুরাল হয়, দে হতে পারে, এর এই ধরনের কোন একটা ওয়ার্ড হতে পারে, প্লুরাল নাম্বার হয়, একাধিক সংখ্যা বোঝায়, সেই ক্ষেত্রে আমরা কি করব, এস বাই এস যুক্ত করব না। ফার্স্ট, আরেকটু মনে রাখো, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ডের বেলায় আমরা কখন কি করব না, দেখো এই জিনিসটা একটু, যে হচ্ছে আমরা যখন আমরা এস বা ইএস কখন যুক্ত করব, এস বা ইএস শুধুমাত্র যুক্ত করব কি, থার্ড পারসন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। কোন নাম্বার, সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা সর্বদা কাকে যুক্ত করব, এস বা ইএস। এস বা ইএস কখন যুক্ত করব না, এস বা ইএস কখন যুক্ত করব না, ফার্স্ট পারসন সিঙ্গুলারও হতে পারে প্লুরালও হতে পারে, সেকেন্ড পারসন সেম ভাবে সিঙ্গুলারও হতে পারে প্লুরাল হতে পারে, এন্ড থার্ড পারসন প্লুরালের বেলায়। ক্লিয়ার? অর্থাৎ যখন আমাদের থার্ড পারসন প্লুরাল থাকবে এবং সেই ক্ষেত্রে আমরা কি করব না, সেক্ষেত্রে আমরা এস বাই এস যুক্ত করব না। আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এবং আমাদের হচ্ছে গিয়ে এস বা ইএস কখন যুক্ত করব কখন যুক্ত করব না সেখানে কোনো প্রবলেম নেই। এবং নর্মালি একটা কনফিউজড হবে না যে ডু অথবা ডাস কখন নিয়ে আসবো। ডুকে কখন নিয়ে আসবো, যখন দেখবে ভার্বের সাথে আমার কিছুই নেই, নর্মাল একটা ভার্ব আছে, তখন ডু নিয়ে আসবা। কিন্তু যখন দেখবে ভার্বের সাথে আমার একটা করে এস যুক্ত আছে বা ইএস যুক্ত আছে, সেই ক্ষেত্রে আমরা কাকে নিয়ে আসবো, ডাসকে নিয়ে আসবো। তো আশা করছি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের পার্টটা আমাদের খুবই ইজি, মানে খুবই সহজ লেগেছে এবং আমরা বুঝতে পেরেছি। তো নেক্সট পার্টে ইনশাল্লাহ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসটাও ইজি, এখানে শুধু অক্সিলারি ভার্ব অ্যাড হবে, বাকি সবই সেম থাকবে। আর হচ্ছে ভার্বের ক্ষেত্রে আমরা একটু খেয়াল রাখবো যে ভার্ব কোন ফর্মটা বসছে কখন বসছে। তো আজকের জন্য এতটুকুই, ইনশাল্লাহ সামনের পার্টে দেখা হবে। আসসালামু আলাইকুম।